সেই ভোরে বেরিয়ে নেপালে কাঠমান্ডু থেকে প্রায় 1:30 নাগাদ আমরা এই বর্ডারে পৌঁছালাম, নেপাল চীন বর্ডার। তো মাঝখানে আমরা আগের পর্বে দেখেছি এক জায়গায় আমরা দুপুরে লাঞ্চ করলাম। তো সেখানে গিয়ে সবার হাতে পাসপোর্ট নিয়ে লাইন দিয়ে সিরিয়ালি দাঁড়াতে হলো। ওপারে চীনের বিল্ডিং দেখুন কত সুন্দর, আর নেপালের ইমিগ্রেশনের বিল্ডিং খুবই খারাপ অবস্থা। তো চীনের বিল্ডিং দেখে বোঝা যায় তাদের দেশের কত উন্নত দেশ। তো সবাই একটু ভয় দুরু বুকে দাঁড়িয়েছিলাম যে কীভাবে কারো যদি কিছু সমস্যা হয়, আবার যদি না যেতে দেয়, এই সব ভাবনা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দুরু বুকে। তো ওখানে অনেক সময় লেগে গেল আমরা 1:30 নাগাদ পৌঁছালাম। প্রত্যেকে আবার ব্রিজ ক্রস করে ওখানে গেলাম, গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হলো। আমাদের পাসপোর্ট নিলেন, পাসপোর্ট চেক করলেন, তারপর চোখের স্ক্যান করলেন, 5টা আঙুলের স্ক্যান হলো। স্ক্যান করে তখন ওকে করে আমাদের পাস করিয়ে দিচ্ছেন। তারপরে গিয়ে আমাদের কাঁধের যে ব্যাগগুলো আছে সেগুলো চেক করছেন, স্ক্যান করে তারপর ওকে হলে, যদি কিছু সন্দেহ না হয় তাহলে ওকে করে দিচ্ছেন। সেখানে গিয়ে আবার বসতে হচ্ছে একটা জায়গায়, কারণ 63 জন একজনে করে হচ্ছে, সময় লাগছে অনেক। তো প্রায় দেখলাম আমরা 1:30 নাগাদ পৌঁছালাম। সবার শেষ হতে প্রায় 4:30 বেজে গেল। তো ওখানে বিল্ডিংয়ের পেছনে গিয়ে একটা জায়গায় বসেছিলাম, একজন করে বসছি, সবাইকে জড়ো করা হচ্ছে। তো বসে সবার বোরিং লাগছে। তো ব্যাগে যার যেরকম ড্রাই ফ্রুট ছিল সব বের করে খেতে শুরু করলেন। তো আমরা একটু ঘুরে ফিরে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর একটু দূরে দেখলাম একটা দোকানে চা বিক্রি হচ্ছে। তো বসে কী করব, একটু গিয়ে চা খেলাম আমরা কয়েকজন। ইয়ক, ওদের যে চামড়ি গাই, সেই গাইয়ের দুধের চা, যে কাপে করে দিলেন, কাপ বলা যাবে না, ওটা বড় একটা গ্লাস, কাঁচের গ্লাস বলা যাবে বড়, সেই গ্লাসে 1 গ্লাস দিল। তো চীন দেশে বসে চা খেলাম, চীনের চা, খুব ভালো লাগলো। 1 গ্লাস চা খাওয়ার পরে এনার্জি চলে এলো। তো 4:30 নাগাদ আমাদের বাস ছাড়লো। 3টে বাসে করে আমরা একসঙ্গে যাত্রা শুরু করলাম। আমরা নেপালের রাস্তায় যেভাবে এসেছি, এত কষ্ট হয়েছে, খুব খারাপ রাস্তা ছিল, কিন্তু ঠিক উল্টোটা চীনের রাস্তা, একদম স্মুথলি গাড়ি যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এই কেরুন শহরে পৌঁছে গেলাম। সেখানে বাস থেকে আমাদের সব নামতে হলো। সেখানেও চেকিং আছে, এখানে কাস্টম, ওখানে তো ইমিগ্রেশন হয়েছে, এখানে কাস্টমে আবার চেক হবে। তো সেখানে পাসপোর্টগুলোকে সব জমা দিতে হচ্ছে, প্রত্যেকের পাসপোর্ট জমা নিচ্ছে। এই যে পাসপোর্ট জমা নিল, একদম আমরা পাবো একদম শেষ দিন, যখন আবার বর্ডার ক্রস করবো, চাইনিজ বর্ডার, সেই দিন আমরা পাসপোর্টগুলো পাবো। সেই দিন নিয়ে নিলেন। পাসপোর্ট নিয়ে নেওয়া মানে অর্থাৎ আমরা তাদের কন্ট্রোলে চলে গেলাম, এরকম মনে হচ্ছিল যে যদি কিছু গণ্ডগোল করি তাহলে সহজেই আমরা ধরা পড়ে যাব, বা এরকম কিছু মনে হচ্ছিল, একটু ভয় ছিল আর কি। অর্থাৎ পরে বুঝলাম যে পাসপোর্টগুলো বিভিন্ন জায়গায় দেখাতে হয়। আমাদের যারা নিয়ে গেছেন ইকো ট্র্যাক, তারা বিভিন্ন জায়গায় ওই পাসপোর্টগুলো দেখিয়ে, আমাদের তো গ্রুপ ভিসা হয়েছে, সেই গ্রুপ ভিসার সঙ্গে পাসপোর্টও ওরা চেক করে। তো তাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়েছিল। এই বাসে করে আমরা, এতগুলো বাস, এই বাসে করে আমরা পৌঁছালাম হোটেলে।
come in the front. Every family has to come in the front. চীনের এই হোটেলে আসার পরে এনার সঙ্গে পরিচয় হলো। এনার নাম হচ্ছে দাবা। ইনার গাইডেন্সে এখন কৈলাস মানস সরোবর দর্শন ও পরিক্রমা করা হবে। No, so this, yeah. So here we have got a, 8 minutes. Yeah, that's our go. Okay, so here you see this is a typical Tibet here. আগে We সাধুদের got a ডাকছেন, white scarf. here, সাধুদেরকে okay? So this আগে is আপ্যায়ন করবেন, Tibetan তারপর অন্যদের। khala, which is like a mala in your tradition, which mainly offers to the guests who are visiting the hotel. Okay, that's in the journey. And hope we can do the parikrama successfully. Okay, so on behalf of CIPS in the China Indian Pilgrimage Service, I would like to welcome you to Shida. Okay, thank you very much. প্রথমে আমার গলায় ওটা পরিয়ে দেওয়া হলো এবং আমাকে বললেন আপনি নিজেও পরে নিন। এটি খুব পবিত্র জিনিস, আমাদের এই পরিক্রমা যাতে খুব সাকসেস হয়, খুব ভালোভাবে হয়, সেই প্রার্থনাও করলেন। হোটেলের নাম নান্যা জিন্তা হোটেল। এখানে গ্র্যান্ড রিসেপশন হলো আমাদের। এই সাদা চাদরগুলো ভগবান বুদ্ধদেবকে অফার করা হয়। সেই প্রসাদী চাদর আমাদেরকে পরিয়ে আপ্যায়ন করলেন এবং আমাদেরকে অভ্যর্থনা করলেন। এদেরকেও ধন্যবাদ জানাই। এই ব্যবস্থাপনা দেখে আমরাও মুগ্ধ ও আনন্দিত। বুদ্ধদেবের এই প্রসাদী চাদর, এই সম্মানীয় চাদর আমাদের গলায় সবাইকে পরিয়ে দেওয়া হলো এবং এই গ্র্যান্ড রিসেপশন পেয়ে আমাদের ভেতরেও খুব আনন্দ হচ্ছিল। সবাই আনন্দে পুলকিত হচ্ছিলেন, সেটা চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল। সবাই আনন্দিত হয়েছেন। এবার রুমে যেতে হবে। রুমে একটা চাবি দিলেন, একটা প্লেটের মতো, সেটা এই দরজার ওখানে লাগালে আলো জ্বলবে, তারপর দরজাটা খুলবে। প্রথমে এই আলোটা জ্বলার পরে এবার চাপ দিলে দরজা খুলে গেল। ঘরে আলো নেই, এই যেখানে লাল আলো জ্বলছে ওখানে ওই প্লেটটা রাখতে হবে, ওটাই চাবি। ওটা দিলেই চাবি আলো জ্বলবে। এই দূরে পর্দা টর্দা সব খুলে যাচ্ছে, ওই দূরে দেখুন, ওই জানলার পর্দা ধীরে ধীরে খুলে যাচ্ছে দূরে, কালো পর্দা। এটা জাস্ট দেখানোর জন্য আমি এখানে দেখালাম কিভাবে রুমের চাবি, আমরা যেভাবে চাবি খুলতে অভ্যস্ত সেটার থেকে একটু আলাদা। ভারী সুন্দর হোটেল, দেখে একদম মন ভরে গেল। খুব সুন্দর সাজানো, বেড, বাথরুম, ওয়াশরুম, বেসিন, কি সুন্দর। ওর মধ্যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে, টুথপেস্ট, সাবান, ক্রিম। এটা স্নানের ঘর। ঘষা কাঁচের দরজা, পাশেই
টয়লেট। শীতের দেশ, তাই জলের ব্যবহার কম, সব টিস্যু পেপারেই কাজ চলে। এখানে যে স্নানের পরে 2 ফুট পরে এখানে এই ফ্লোরের নকশা দেওয়া আছে। খুব ভালো লাগলো। তো আমাদের এই ট্যুরে অনেক হোটেলে থেকেছি, তো এটি আমার কাছে খুব বেস্ট লেগেছে, সবচেয়ে ভালো। আমরা যখন পৌঁছে গেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, জানলা দিয়ে বাইরের শহরের আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে না না, আলোটা কম লাগছে। হ্যাঁ, এইবারে আলোটা আসছে। আনন্দে একটু টকবগ। টিভি অটোমেটিক সব ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে খুলে গেল। ওখানে এটা কার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে গেল, এই পর্দা খুলে গেল, অটোমেটিক সব। টয়লেট বাথরুম অপূর্ব, ভালো সুন্দর ব্যবস্থা। এরা ইকোটেক না, ইকোটেক। আর ইকোটেকের ব্যবস্থা আমাদের কি নাম নিয়ে এসছে, আনন্দ রামকৃষ্ণ তীর্থ সার্ভিস, চেন্নাই। এটি হোটেলের ডাইনিং স্পেস। যেতেই আমাদের চায়ের ব্যবস্থা হলো এবং ভেজিটেবল স্যুপ পরিবেশন করলেন। তো এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই ট্রিপের সঙ্গে নেপাল থেকে এই ইকোট্রেকের গ্রুপ গেছেন, তারাই রান্না বান্না করছেন। এটা হোটেলের খাবার জায়গা বটে, কিন্তু খাবারের ব্যবস্থাপনা এই ইকোট্রেকই করছেন। তাদের সঙ্গে রান্নি এবং সব জোগাড়দাররা গেছেন, তারাই সব সাপ্লাই করছেন। তো যেতেই আমরা চা, কফি এবং স্যুপ খেয়ে একটু রিল্যাক্স মুডে সবাই কাটালাম। সেই ডাফেল ব্যাগ, যে ব্যাগে সেই নেপালের কাঠমান্ডুতে আমরা নিজেদের ব্যাগ থেকে জিনিসপত্র এই ব্যাগে দিয়েছিলাম। ইকোটেকের কর্মীরা এগুলো তাদের গাড়িতে নিয়ে এসে আমাদের রুমে পৌঁছে দিয়েছে। এই ব্যাগের মধ্যেই জিনিসপত্রগুলো সব রাখা আছে। এখান থেকে আবার আমাদের আজকের এখানে আরেক দিন থাকা হবে, 2 দিন থাকা হবে। 2 দিন থাকার পরে আবার এই ব্যাগ গুছিয়ে রেডি করে ঘরের বাইরে রেখে দিলে ওরা আবার এই ব্যাগগুলো তাদের গাড়িতে নিয়ে গিয়ে আবার পরের দিন যে হোটেলে থাকবো, সেই সাগা হোটেল, সাগাতে পৌঁছলে আবার তারা ওই হোটেলের রুমে পৌঁছে দেবে। আমার ব্যাগের নাম্বার ছিল 51। এটি যদিও আমি ট্যাগও লাগিয়ে রেখেছিলাম, এভাবে ট্যাগ, ইম্পর্টেন্ট ফোন নাম্বার, তো যাতে সহজেই আমরা পেতে পারি। সন্ধ্যার সময় যে যার রুমে প্রেয়ার করে, জপ ধ্যান করে
আবার ডিনারের সময় আমরা ডিনারে গেলাম। সেখানে গিয়ে দেখি যে ভাত, রুটি, তারপর স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, স্যুপও ছিল, তারপর ব্রোকলির তরকারি আর একটা সবজি হয়েছিল। আর ডিনার সেরে আমরা পরের দিন যেহেতু থাকতে হবে, কারণ থাকতে হবে মানে এই পরিবেশের সঙ্গে শরীরকে মানাতে হবে, তো কারণ হাই অল্টিটিউডে যে সমস্যাগুলো হয় সেগুলো না হলে অ্যাডজাস্ট হবে না। এই জন্য পরের দিনও ওখানে থাকতে হলো। হোটেলে একটা মিটিং হলো, মিটিংয়ের পরে আমরা ছবি তুললাম। কিছু মজারও ছবি আছে। আমাদের যে স্নানের পরে যে কোডগুলো পরে সেগুলো প্রণব মহারাজ বললেন সব জিনিসগুলো ব্যবহার করা হলো, এটি তো ব্যবহার করা হলো না, চলো আমরা এটা একবার পরে দেখি। তো আমরা এটা পরে ছবিও তুললাম। পরের দিন ভোর উঠে আমরা জপ ধ্যান করে রেডি হয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য, কারণ ওই দিন তো থাকতে হবে। আর একটি বৌদ্ধ মনাস্ট্রি আছে, সেখানে আমরা এই বৌদ্ধ মনাস্ট্রি দর্শন করতে যাব। প্রণব মহারাজ সকালে উঠে বললেন যে আমি দেখে এলাম, সুন্দর পিক দেখা যাচ্ছে, বরফ জমেছে, দেখতে যাবে তো চলো। তো আমি উঠে মহারাজের সঙ্গে এই পিক দেখার জন্য গেলাম হোটেলের বারান্দা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা কয়েকজন গিয়ে পিক দেখলাম। এরপর আমরা ব্রেকফাস্টে গেলাম। ইন্ডিয়ান টাইম একটা মোবাইলে 6:40 দেখাচ্ছে, আর 9:10 দেখাচ্ছে চাইনিজ টাইম আর একটা মোবাইলে। অর্থাৎ চায়না আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে। সেখানে গিয়ে ব্রেকফাস্টে আমরা খেলাম, ইডলি খেলাম, চাটনি আর ব্রেড ছিল, মাখন মধু দিয়ে, আর জেলিও ছিল। যেহেতু বাঙালিরাও আছে আবার সাউথ ইন্ডিয়ান আছে, তাই 2 রকমের ব্যবস্থা করতে হয়েছে তাদের। ব্রেডও করেছেন আর ইডলিও করেছেন। এরপর আমরা বেরোলাম ওই বৌদ্ধ মনাস্ট্রি দেখার জন্য।
বৌদ্ধ মনাস্ট্রি প্রায় 2000 বছরের পুরনো। তো সেখানে বুদ্ধদেব এর মন্দির, ওখানে চ্যান্টিং হচ্ছে, ভারী সুন্দর সাজানো, বড় বড় বুদ্ধের মূর্তি আছে। আমরা ওখানে প্রার্থনা করলাম, অনেকক্ষণ বসে জপ ধ্যানও করলাম। ওদের চ্যান্টিংগুলো শুনতে খুব ভালো লাগছিল। Hello. No photo, No problem, no problem. मणि पद्मे ओम मणि पद्मे ओम मणि पद्मे ओम मणि पद्मे ओम मणि पद्मे जीवन चक्र ओम मणि पद्मे 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 ओम मणि मणि पद्मे ओम 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 मणि ओम मणि पद्मे 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 ओम। চারদিকে যে চক্র আছে সেগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ওম মণি পদ্মে হুম মন্ত্র উচ্চারণ করতে করতে শেষ করলাম। এটা হচ্ছে পাকপা মনাস্ট্রি। তারপর একটু দূরে দেখলাম অগ্নি জ্বলছে, সেখানে সবাই আহুতি দিচ্ছেন। আমরা কয়েকজন গিয়ে আহুতি দিলাম। ओम स्वरूपाय श्री रामकृष्णाय स्वाहा ओम सर्वदेवी शारदादेवाय स्वाहा ओम श्रीमत् शंकरगंगाधर श्री रामकृष्ण पार्षदेभ्यो स्वाहा ओम चंदाय श्रावणाय सत्याय शोभाय सर्वदेव देवी स्वरूपाय श्री रामकृष्णाय स्वाहा। बस
মনাস্ট্রি দর্শনের পরে আমরা ওই বাজারে গেলাম, কিছু জিনিসপত্র কেনাকাটা করে আবার হোটেলে ফিরে এলাম। এটি আমাদের হোটেল, যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে এটি ফলের দোকান, কি সুন্দর সাজানো দেখুন। তরমুজ কেটে বিক্রি করছেন, আম, তারপর কলা, আঙ্গুর, এদিকে খুবাই, নাশপাতি, আপেল, ফুটি, আলু বকরা, আপেল, ড্রাগন, এই বড় বড় তরমুজ, আনারস ইত্যাদি খুব সুন্দর সাজানো, দামও খুব ভালোই। তো এই হোটেলের কাছেই কয়েকজনের সাথে পরিচয় হলো। ওনারাও কৈলাস মানস দর্শনে এবং পরিক্রমায় এসছেন। ওনারা কেরালা থেকে এসছেন। ওনারা সম্ভবত অন্য হোটেলে আছেন, আমাদের হোটেলে নেই। তো হোটেলের সামনে যেতেই দেখি প্রণব মহারাজ, স্বপন মহারাজ দাঁড়িয়ে আছেন। তারা আমাদের ওয়েলকাম করলেন। গতকালই আমরা যখন প্রথম এলাম এখানে, ওনারা গ্র্যান্ড রিসেপশন দিয়েছিলেন এখানে, ভারি সুন্দর লাগলো। আমরা যে রুটে গেছিলাম এটা হচ্ছে সেই রুট। এই কাঠমান্ডু থেকে আমরা এখন কেরুঙে আছি। কেরুং থেকে যাব সাগা, তার দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। আর সাগাতে এক রাত্রি থাকা হবে, পরের দিন আবার প্রায় 600 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা যাব মানস সরোবর। তো কেরুঙে আমরা বিকালবেলা একটু বেড়াতে বেরোলাম। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করে আমরা কয়েকজন একটু বেড়াতে গেলাম। চারদিকে পাহাড়ে ঘেরা এই কেরুং শহর, কেরুং সিটি। তো ভারী প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। চারদিকে একটা আলাদা মনোমোহিনী পরিবেশ, মনোহরণকারী পরিবেশ, খুব ভালো লাগলো। একটু বেরিয়ে এলাম। ক্যামেরাতে আসো, ভিডিও হচ্ছে। কেমন লাগছে? অপূর্ব, হ্যাঁ, অপূর্ব। কিছু আসার জায়গা দেখাতো। সুরজিৎ মহারাজ বলুন কেমন ভালো লাগছে? লাগছে, সুন্দর। এই যে বরফ স্তরে স্তরে বরফ, স্তরে স্তরে বরফ, ক্লিন সিটি, কি সুন্দর। এই যে চারদিকে এত সুন্দর দৃশ্য, বরফ শুধু নয়, পাহাড়, প্রকৃতির সৌন্দর্যে ভরা। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আমরা মাঝখানে এই ছোট্ট শহরের মধ্যে। প্রণব মহারাজ বললেন না, ক্লিন সিটি, সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল থেকে আমরা দেখলাম রাস্তায় কোনো রকম নোংরা হলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে। পরের দিন 25শে মে 2026 সকালে আমরা রেডি হয়ে নিলাম সাগার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। গাড়িতে ওঠার আগে আমরা একটি গ্রুপ ছবি তুললাম। এই কেরুং থেকে যাব সাগা, প্রায় 340 কিলোমিটার, অনেক রাস্তা।
এই হচ্ছে আমাদের রুট, 340 কিলোমিটার। এখন কেরুঙ্গে আছি, ওই যে দেখা যাচ্ছে সাগা পর্যন্ত যাব, সন্ধ্যার সময় পৌঁছে যাব আশা করছি। আমরা তো বাসে করে গেছিলাম, অনেকে যারা ফ্লাইটে যান তাদের রুটটা একটু আলাদা। একটা হচ্ছে নেপালগঞ্জ থেকে সিমিকোট থেকে হিলসা, তারপরে হিলসা থেকে বাসে করে মানসরোবর চলে যাচ্ছে, এটি একটা রুট। আর একটা হচ্ছে নেপালগঞ্জ থেকে চলে যাচ্ছে লাসা থেকে আবার ওখানে মানসরোবরে পৌঁছে দিচ্ছে। এই দুটো রুট আছে। পরের পর্বে দেখুন কেরুং থেকে সাগা কিভাবে গেলাম, সাগা থেকে একদম মানসরোবর পর্যন্ত, তৃতীয় পর্ব।